আওয়ামী লীগের যে সমস্ত ভোটার তারা এই লাঙ্গল মার্কাতেই ভোট দেবে। তারেক রহমান কেন, তার মানে 10টা 100টা তারেক রহমান এটা পারবে না। সেই যৌনাঙ্গের নাম ব্যবহার করে তারা লোকজনকে গালিগালাজ করে। 1 পয়সা মূল্য দেয় না। জুলাই সনদ টনদ এগুলি একেবারে এগুলি মিনিংলেস। জুলাই ছাত্র জনতার বাইরে আর কোনো জনতা নাই। ওনারাই শুধু নিজেদেরকে জুলাই মাসের মালিক বলে দাবি করছেন। নিজেদেরকে জেনজি বলে দিয়ে কি সকল অপরাধ হালাল করা যায়? এই প্রেস সেক্রেটারি জানেন না হোয়াট ইজ মব অ্যান্ড হোয়াট ইজ প্রেশার গ্রুপ। শেখ হাসিনা দিলে যেটা গালি হয়, তারা দিলে গালি হয় না। বসে বসে টেবিলে বসে সরকার তৈরি করার যে প্রক্রিয়া, এইটা বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছেন। ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার এবং আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদেরকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ হয়েছে ডিসেম্বরের শুরুতে তফসিল, সামনে সংঘাত নাকি নির্বাচন। শুরুতে আব্দুন নূর তুষার ভাই, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই যে ডিসেম্বরের শুরুতেই তফসিল নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্ট ভিন্নমুখী অবস্থান রয়েছে জামায়াত, বিএনপি এবং এনসিপির মধ্যে। এই যে 3 দলের অনৈক্য, এই অনৈক্য নির্বাচন বাধাগ্রস্ত করবে কিনা? দেখেন, এই সনদটা তো দলগুলি মিলে প্রণয়ন করে নাই, সরকার প্রণয়ন করেছে। এবং সরকার যাদের সঙ্গে কথা বলেছেন তারাই জানেন যে কার কথা কতটুকু রেখেছেন। ফলে সনদ যেহেতু সরকার প্রণয়ন করেছেন, এটা নিয়ে দ্বিমত থাকতেই পারে রাজনৈতিক দলগুলির মধ্যে। সনদটা তো আসলে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয় নাই। ফলে এনসিপি মনে করে যে এই সনদ তাদের মন মতো হওয়া উচিত, জামাত ইসলাম মনে করে তাদের মন মতো হওয়া উচিত ছিল, আর জাতীয়তাবাদী দল নিশ্চয়ই তাদের মতো চাইবে। এবং এটা চাওয়াটা কোনো অন্যায় না। প্রত্যেকের রাজনীতি কিন্তু ভিন্ন। এনসিপির যে রাজনীতি, বিএনপির যে রাজনীতি এবং জামাতের যে রাজনীতি, তার মধ্যে স্পষ্ট মৌলিক পার্থক্য আছে। সেই কারণে আমি মনে করি যে জুলাই সনদ নিয়ে অনেক চিন্তা করার চাইতে বরং জুলাই সনদের মূল জায়গাগুলিতে যেসব জায়গাতে সবাই একমত, সেটাকে মাথায় নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং সামনে সংঘাত কিনা এই প্রশ্ন করা উচিত না, কারণ সংঘাতের মধ্যে দেশ আছে এবং নির্বাচন যদি হয় তাহলে এই সংঘাত কমবে। কেননা যে ধরনের সংঘাত, যে ধরনের বিবাদ, যে ধরনের সামাজিক নিষ্ঠুরতা এবং সামাজিক এক ধরনের জনতা নিয়ন্ত্রিত অবিচার তৈরি করা হয়েছে, এটা গণতন্ত্র আসা ছাড়া এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সহজে এটা কমবে না। আমি মনে করি যে সামনে সংঘাত না, বরং সামনে সংঘাতের নিরসন। যদি ঠিকমতো নির্বাচন হয় তাহলে এই সংঘাত কমে আসতে পারে। আমরা সংঘাতের মধ্যেই আছি এবং সেই সংঘাত বাড়তে থাকবে। জি, ধন্যবাদ। মাহবুব কামাল, একটু আপনার কাছে আসতে চাই। এই যে সংঘাতের কথা বলছিলেন আব্দুন নূর তুষার ভাই, জাতীয় পার্টির যে পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটি সংগঠন গণ অধিকার পরিষদ, তারা পরপর 2বার গেলেন, যে ওখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করলেন। এটা সামনে নির্বাচনের প্রভাব কেমন ফেলবে? এটা সংঘাতকে আরও বাড়বে কিনা, আপনার কি মনে হয়? না, এটা তো আমি অনেকদিন থেকে বলতেছি যে নির্বাচন প্রশ্নে আমার 3টা অপশন আছে। একটা হলো যে ডিসেম্বরে নির্বাচন হবে না। 2 নম্বর হচ্ছে ফেব্রুয়ারিতে হবে না। 2 নম্বর হচ্ছে পিসফুল ইলেকশন হইতে পারে যদি সেটা অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হয়। বিএনপি এতটা, জাতীয় পার্টি, জামাত এতটা, এনসিপি এতটা, লেফট এতটা, একটা অ্যারেঞ্জমেন্ট যদি হয়, প্রপোর্শনাল একটা হয়, তাহলে শান্তিপূর্ণ হবে। আর যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয়, তাইলে আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে। এই 3টা অপশন হয়, হবে না। ভালো নির্বাচন হইতে হলে অ্যারেঞ্জমেন্ট লাগবে, তা না হলে ভায়োলেন্সের নির্বাচন হবে। এবং আমরা তো আগে দেখছি গত রেজিমে ভায়োলেন্সের দরকার হয় নাই। যেমন 2024-এ তো এটা ডিজাইন করা ইলেকশন, যেটাকে আমরা বলি আমিড ইলেকশন। ভায়োলেন্সের দরকার পড়ে নেই। দিনের ভোট রাতে হয়েছে 2018-তে। 2014-তে একটা দল ছিলই না। সো ভায়োলেন্সের খুব একটা দরকার পড়ে নাই। কিন্তু এইবার একেবারেই ভায়োলেন্স সর্বস্ব নির্বাচন হবে যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন নয় প্রোভাইডেড। তো ফলে এখানে জাতীয় পার্টি
ইলেকশনে আসতে পারলো কি আসতে পারলো না, দিস থিংস আর ভেরি মানে ইনসিগনিফিক্যান্ট, লিটল ম্যাটার্স। সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে যেহেতু পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট নাই, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন নাই, অ্যাকোমোডেটিভ পলিটিক্স নাই, সুতরাং এই ভায়োলেন্স এটা চলতেই থাকবে। এটা চলে আনলেস একটা অ্যাকোমোডেটিভ সোসাইটি, মানে পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট, একটা রেইনবো সোসাইটির আইডিয়া সবার মধ্যে যতদিন না পর্যন্ত কাজ করবে ততদিন পর্যন্ত এই আশা টাশা করে লাভ নাই। খামাখা এইসব আমি এগুলি এক পয়সা মূল্য দিই না। জুলাই সনদ টনদ এগুলি একেবারে এগুলি মিনিংলেস। হ্যাঁ, এই যে আমরা শ্রম দিচ্ছি, অর্থ ক্ষয় করছি, সময় ব্যয় হচ্ছে, কি এগুলোর মানে? আমি দেখেন এই যে এত কিছু হচ্ছে না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলি, 4টা জিনিস হইলে কিন্তু আর কিছু লাগে না। এইসব সংবিধান সংশোধন, তো ওই যে কী সংস্কার এগুলো কিচ্ছু লাগে না। 4টা জিনিস। একটা হচ্ছে যে টেনিউর, যেটা 10 বছর, সেটা ঠিক আছে, প্রাইম মিনিস্টার একজন 2 টেনিউর মানে 2বার থাকতে পারে, এটা একটা। আর একটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা। হ্যাঁ, এখনকার প্রধানমন্ত্রী কি, উনি যার দিকে আশীর্বাদের দৃষ্টি দিবেন তার জীবন ফুলে ফলে ভরে উঠবে, আবার যদি অভিশাপের দৃষ্টি দেন তার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই ক্ষমতাটা কমাইতে হবে, এবং এটা কীভাবে কমানো যায়? প্রেসিডেন্টের সাথে একটা ব্যালেন্স অফ পাওয়ার করে টোরে যদি করানো যায়। 3 নম্বরের 71 ক্লজ নিয়ে এটা একটা মন মতো সাজানো। আর 4 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল বডিগুলি কীভাবে ফাংশন করতে পারে, প্রপারলি ফাংশন করতে পারে, সেটার একটা ব্যবস্থা করা। এই যেগুলো আছে হিউম্যান রাইট, তারপরে এই যে নির্বাচন কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, এই যেগুলো আছে কনস্টিটিউশনাল বডি, এইগুলি যদি প্রপারলি ফাংশন করে, প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি কমে যায়, 71 ক্লজ যদি মানে কি বলে যে ঠিকঠাক মতো সাজানো যায়, আর টেনিউর যদি 10 বছরের বেশি না হয়, তাইলে আর কিছু লাগে না। আমরা মানে হুদা কামে এগুলি করতেছি। এগুলো আপনি বলছিলেন যে নির্বাচন হবে না, মানে আপনার কোন হবে না বলিনি আমি বলছি যে 3টে অপশন দিয়েছেন, 3টে অপশনের একটার মধ্যে বলছিলেন যে হয় নির্বাচন হবে, যদি হয় সংঘাতপূর্ণ হবে, আর আরেকটা না, আপনি খেয়াল করেন, একটা হচ্ছে হবে না, 2 নম্বর হচ্ছে যদি শান্তিপূর্ণভাবে হতে হয় তাহলে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন লাগবে, আর 3 নম্বর হচ্ছে যদি সেপারেট ইলেকশন হয়, ইট উইল বি ইলেকশন অফ ভায়োলেন্স, এক্সট্রিম ভায়োলেন্স, যেটা আপনি লিখে রাখেন। জি, তুষার ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাইব, যে জাতীয় পার্টির অফিসে হামলা পরপর 2বার, কেন তারা কাকরাইলে যাচ্ছেন? তারা তো যমুনার সামনেও যেতে পারতেন দাবি নিয়ে। কারণ জাতীয় পার্টিকে প্রতিরক্ষা দেওয়া হবে না, এরকম কিছু একটা নিশ্চয়ই তারা জানেন। আপনি যেখানে নিরাপদে জ্বালাও পোড়াও করতে পারবেন সেখানেই তো যাবেন। প্রথম অবস্থায় তারা জাতীয় পার্টির সামনে, অফিসের সামনে যে ধরনের হুজ্জত করেছেন, সেই হুজ্জতের মধ্যে দিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে ভিপি নূর প্রহৃত হয়েছেন, এবং তিনি মারাত্মকভাবে প্রহৃত হয়েছেন। কিন্তু তারপরও তারা থামেন না, এবং জাতীয় পার্টির ওই অফিসে তারা আবারও গিয়েছেন। তো এই জায়গাটি তো আসলে সরকারকে ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন না, এবং যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি একটা নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশে আছে, ততক্ষণ পর্যন্ত এই পার্টিকে প্রতিরক্ষা দেওয়ার দায়িত্ব কার? এই পার্টির অফিস প্রতিরক্ষা করার দায়িত্ব কার? এমনকি মনে করেন যে এটা জাতীয় পার্টির অফিস থাকলো না, বাংলাদেশের যে কোনো নাগরিকের, যে কোনো প্রতিষ্ঠানের জানমালের, স্থাবর অস্থাবর সম্পত্তির প্রতিরক্ষা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা করছেন না কেন? সরকারের তো সেটা করা উচিত। সরকার তো একটা ব্যাড প্রেসিডেন্স স্থাপন করছেন, যে প্রেসিডেন্সের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কিছু কিছু লোক যে কোনো জায়গায় একত্রিত হলে এর বাড়িতে তার বাড়িতে ঢুকে পড়তে পারে, অফিসে ঢুকে পড়তে পারে, দখল করতে পারে, তাদেরকে হুমকি ধামকি দিতে পারে। আর যমুনার সামনে কে যাবেন এবং কে যাবেন না, এইটা কি আপনাদের মনে হয় না যেটা পুরাটাই নিয়ন্ত্রিত ছিল? একটু আগে আমাদের শ্রদ্ধেয় মাহবুব কামাল ভাই যে কথাটা বলেছেন, যে একটা অ্যারেঞ্জমেন্টের নির্বাচন হইতে হবে। অ্যারেঞ্জমেন্টের নির্বাচনে যদি হয় তাহলে সেই নির্বাচন তো সেই একই নির্বাচন হইল। শেখ হাসিনার যে নির্বাচন ছিল, আমি ডামি নির্বাচন, কে জিতবে কে হারবে আমরা জানতাম, পরিষ্কার জানতাম। আমরা এটাও জানতাম যে কারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে। আমরা এটাও জানতাম কাকে দাঁড়াতে দেওয়া হবে, কাকে হবে না। আওয়ামী লীগকে এটা করে নাই, গাজীপুরের মেয়রকে তারা মেয়র বানিয়ে তারপর অপসারণ করে তাকে আবার দাঁড়াতে দেয় নাই, তার মাকে জিতে এনেছে। এইসব আবল তাবল করে নাই আওয়ামী লীগ, করেছে তো, সেগুলা করেই তো সেইটার প্রায়শ্চিত্ত করছে এখন। তো যদি তাই হয়ে থাকে তাহলে সামনে যদি একটা রিগড ইলেকশন হয় এরকম, অথবা এরকম সেট আপ ইলেকশন হয়, সেই ইলেকশন তো একটা অগ্রহণযোগ্য একটা ব্যর্থ নির্বাচন হবে। এবং সেইটার মধ্যে দিয়ে যদিও আমরা
সংঘাত থামাতে পারবো যদি মনেও করে থাকে যে ভাগবাটোয়ারা করে নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে নিলাম, তাতে কি জনগণের উপকার হবে? এই ভাগাভাগির লোকজনকে কি জনগণ চেয়েছিল? তাহলে যারা বসে বসে টেবিলে এই নির্বাচনটা করবেন বলে মনে করা হচ্ছে এই রিগড ইলেকশন, এটা একদমই রিগড হবে। কারণ যদি আগে থেকে ঠিক করা থাকে কে কয়টা আসন পাবে, তো কে কয়টা আসন পাবে এটা যদি ঠিকই করতে হয় তাহলে এত পয়সা খরচ করে নির্বাচন করার দরকার কি? তাহলে এখনই বলে দিই কে কয়টা আসন পাবে, আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। এই যে ভয়ঙ্কর মাৎসন্যায়, মাছের বাজারের মতো আইন, সেটার থেকে আমরা মুক্তি পাই। আমরা মুক্তি পাই এই অবস্থা থেকে, যে অবস্থা আমরা জানি না কোথায় অভিযোগ করলে অভিযোগকারী প্রতিকার পাবে, নাকি অভিযোগ করতে গিয়ে সে নিজে অভিযুক্ত হয়ে জেলখানার মধ্যে চলে যাবে। এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, এটার দায়িত্ব কি কেউ নিবে না? শেখ হাসিনার অপরাধের জন্য শেখ হাসিনা দায়ী হয়ে থাকলে, শেখ হাসিনা সরকারের যেসব অন্যায়, সেই অন্যায়গুলির জন্য তার যদি বিচার হয়, তাহলে এখন যে অবস্থা চলছে এটার দায়িত্ব কার? সরকারের দিকে তো যাবে, যার দিকেই যাক। এটা তো সাধারণ মানুষের কমন সেন্স। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা শব্দ আছে যে পৃথিবীতে সবচাইতে রেয়ার সেন্স হচ্ছে কমন সেন্স। কমন সেন্স হচ্ছে সবচাইতে রেয়ার সেন্স। এই যে সাধারণ বিচার বুদ্ধি, সাধারণ জ্ঞান বুদ্ধি, এটা জনগণের থাকে, কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় যান তাদের এই সাধারণ বিচার বুদ্ধি লুপ্ত হয়। এবং এই বিলুপ্তির যে ক্রমাগত ইতিহাস, সেটা তো আমরা দেখে আসছি একের পর এক। ক্ষমতায় বসে থেকে একজন মানুষ বুঝতে পারে নাই কখনো যে অন্যায় নির্বাচন করা ঠিক না, বুঝতে পারে নাই কখনো যে নিজের ঠিক করা লোকজনকে দিয়ে নির্বাচিত করিয়ে আনলে সেসব লোকেরা জনগণের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকে না, এরা চোরের মতো পালিয়ে যায়। আচ্ছা, যারা বিগত সময় আমির নির্বাচন অংশ নিয়েছেন তারা কি এই সামনের নির্বাচন অংশ নিতে পারবেন কিনা? নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া কিন্তু একটা নাগরিক অধিকার। আপনি যদি অপরাধী না হয়ে থাকেন, আপনার যদি শাস্তি না হয়ে থাকে, তাহলে যে কোনো নাগরিকের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। এবং সে যদি তার নির্বাচনের পূর্ব শর্ত ফুলফিল করতে পারে যেভাবে আমাদের আইনে রয়েছে, তাহলে তার তো নির্বাচন করার অধিকার আছে। এবং যে কোনো মানুষের ভোট দিতে যাওয়ার অধিকার আছে। আপনি কোনোভাবেই ভোট দিতে যাওয়া এবং ভোটকে বাধাগ্রস্ত করতে পারবেন না, এবং আপনি কোনো মানুষকে তার নির্বাচনে দাঁড়ানোর অধিকার কেড়ে নিতে পারবেন না। এই দুইটা জিনিস তো পরিষ্কারভাবে আছে। অধিকারের লক্ষ্যেই যদি আন্দোলন হয়ে থাকে, গণ অভ্যুত্থান হয়ে থাকে, অধিকার স্থাপনে যদি এটার লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই সমস্ত কমন মানবাধিকার, কমন মৌলিক অধিকারের বিরুদ্ধে কথা বলা মানেই তো জুলাইয়ের আন্দোলনের বিপরীতে চলে যাওয়া। শুধু কাগজে কলমে সনদ বানালে হবে? সেই সনদ তো মনের মধ্যে বিশ্বাস করতে হবে। আপনি মুখে অধিকারের কথা বলবেন, অথচ প্রকারান্তরে মানুষের সাধারণভাবে নিরাপদে হাঁটাহাঁটির অধিকার থাকবে না রাস্তায়, সে তার মোবাইল ফোন নিয়ে বেরোতে পারবে না, রাত 8টার পরে তার ছিনতাই হবে, রাহাজানি হবে, লুটপাট হবে, মেয়েরা তাদের পোশাক নিয়ে চিন্তিত থাকবে। এরকম একটা অবস্থাকে আসলে অধিকারকে স্থাপন করছে? তো মানুষের কি সাধারণ বিচার বুদ্ধি নাই? বাংলাদেশের মানুষ কি বোকা? বাংলাদেশের যে কোটি কোটি মানুষ যারা ধান, পাট, ফসল ফলায়, যারা দিনের পর দিন আমাদের আহার যোগায়, এই মানুষগুলি কি বোকা? এই মানুষগুলি বসে আছে ভোট দেওয়ার জন্য। তাদেরকে ভোট দিতে দেন এবং তাদের ভোট গোনেন। যদি ঠিক মতো ভোট গোনা হয় তাহলে, এবং সবাই যদি দাঁড়াতে পারে ইলেকশনে, যার যার জনপ্রিয়তার পরীক্ষা জনগণের কাছে গিয়ে হবে। যার যার জনপ্রিয়তার পরীক্ষাকে টেবিলে বসা কতগুলো লোকের কাছে দিতে হবে। যার যার জনপ্রিয়তার পরীক্ষাকে কয়েকজন লোক যারা এই গত 10-15 বছরে বাংলাদেশে থাকে নাই ঠিক মতো, তাদের কাছে গিয়ে বাংলাদেশে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, বাংলাদেশে এই ক্রমাগত মুদ্রাস্ফীতি, লুটপাট, অধিকার হরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে, যারা গুম খুনের আশঙ্কার মধ্যে বেঁচে থেকেছে, এই সব লোকেরা ভোটের পরীক্ষা না দিয়ে তাদের কাছে পরীক্ষা দিবে, তাদের সততারা নিষ্ঠার তাদের কাছে পরীক্ষা দিবে জনগণ কাকে ভালোবাসে আর কাকে ভালোবাসে না। জি, জনাব মাহবুব কামাল, একটু জানতে চাই যে এই জাতীয় পার্টি যদি নির্বাচন অংশ নেয় তাহলে অন্যান্য রাজনৈতিক দলের জন্য এটা হুমকি হয়ে যাবে কিনা? কেননা হচ্ছে আমরা দেখছি যে একমাত্র সবাই চাচ্ছে, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে জাতীয় পার্টিকে একদম নিষিদ্ধের জন্য তারা তাদের কর্মসূচি দিচ্ছে, বাস্তবায়ন করছে, এবং এটা নিয়ে হানাহানি পর্যন্ত হতাহত হচ্ছে। আচ্ছা, একটু পরে বলতেছি। তুষার ভাই বললেন যে কমন সেন্স ইজ দ্য রেয়ারেস্ট কোয়ালিটি। আমি একটু যোগ করি তুষার ভাই, সেটা হচ্ছে কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যদি আনকমন হাইটে উঠে যায় সেটা কি বলে ব্রিলিয়ান্স? তো আমাদের কমন সেন্সই নাই, আর তো মানে ব্রিলিয়ান্স হবে কীভাবে? ও আগের টার্মে আমি 71 ক্লজ বোধ, এটা আসলে 70 ক্লজ, আমি ভুল করছি, 70 ক্লজ। দেখেন, এটা হচ্ছে যে বর্তমান গভর্নমেন্ট আইদার ওয়ে বিপদে আছে। এটাকে ওই যে আঞ্চলিক ভাষায় বলে মাইনকার চিপা। সেটা হলো মাইনকার চিপাটা কীরকম? আইদার ওয়ে, আপনি যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন করেন তাইলে এই ইলেকশনটা শেখ হাসিনার আমির নির্বাচনের সমান হয়ে যাবে, মানে এই ইউনূস সাহেব হাসিনার প্যারালাল হয়ে যাবেন। আবার যদি আমির নির্বাচন মানে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় তাহলে তো ভায়োলেন্স হবে, ভায়োলেন্স হলে রিগড ইলেকশন হবে এবং এটা নানা রকম ম্যানিপুলেশন হবে। তখনও কিন্তু এই ইউনূস সাহেব হাসিনার প্যারালাল হয়ে যাবেন। উনি আইদার ওয়ে বিপদে আছেন এবং এই বিপদটাকে ফেস করতে হবে।
হি হ্যাজ টু ফেস। আচ্ছা, আপনি যেটা কি বললেন যে জাতীয় পার্টি, দেখেন জাতীয় পার্টিকে এই যে নিষিদ্ধ করার যে আন্দোলন, এইটা আমরা কেন বুঝি না, এটা তো কমন সেন্সের ব্যাপার। সেটা হলো যে জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে আর আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না, জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে তাইলে আওয়ামী লীগের যে সমস্ত ভোটার তারা এই লাঙ্গল মার্কাতেই ভোট দেবে, এরকম একটা অ্যাজামশন তাদের মধ্যে কাজ করতেছে। যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগের এলাই ছিল গত পার্লামেন্টে এবং আগেরগুলোতে, এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ডিস্টেন্স খুবই কম, এবং যেহেতু আওয়ামী লীগাররা সোসাইটিতে পুনর্বাসন চায় ইত্যাদি, সুতরাং জাতীয় পার্টি যদি একটা সাইজেবল অ্যামাউন্ট অফ সিট পাইতে পারে পার্লামেন্টে, তাইলে তাদের জন্য একটা স্পেস থাকবে, একটা প্যাসেজ থাকবে। ওই চিন্তায় তারা লাঙ্গল মার্কায় ভোট দিবে, এবং লাঙ্গল মার্কায় যদি নৌকার ভোট যদি লাঙ্গল মার্কায় যায় তাইলে ডেফিনেটলি জাতীয় পার্টি সেকেন্ড লার্জেস্ট, মানে বিরোধী দল হওয়ার সম্ভাবনা আছে। এমনকি বিষয়টাকে এমন যে বিএনপিকে টেক্কা দিয়ে প্রথম দল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেইটা আমি বলবো না, তবে একটা তো ব্র্যাকের জরিপ আছে, ব্র্যাকের একটা জরিপ আছে যে 62% ভোটার তারা কিছুই বলতেছে না, 48% ভোটারও সিদ্ধান্তহীনতা বলতেছে। তো ফলে যদি একেবারে ফেয়ার ইলেকশন হয়, ইউ নেভার নো কী হবে। হ্যাঁ, মানে কি হবে, যাই হোক আমরা অত দূরে যাব না। সেটা হলো যে জাতীয় পার্টি ইলেকশন করতে পারলে সেকেন্ড লার্জেস্ট যে হবে এই ব্যাপারে ইউ ক্যান বি রেস্ট অ্যাসিউরড, এটা হবেই। তো ফলে এইটা তো জামাত কখনোই চাইবে না। জামাত তো চাইবে অ্যাটলিস্ট মানে সিঙ্গেল মেজরিটি না পাক, মানে 151টা না পাক, অ্যাটলিস্ট বিরোধী দল হিসেবেই তো তারা থাকতে চাইবে পার্লামেন্টে, তাই না? সো তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইবে। তারপরে এই অন্যান্য যারা আছে, মানে কি বলে জুলাই যোদ্ধা যারা, তারাও চাইবে যে এই কোনোভাবেই যেন জাতীয় পার্টি সেকেন্ড লার্জেস্ট হয়ে সোসাইটিতে একটা দাপটের সঙ্গে থাকতে না পারে, এটা চাইবে স্বাভাবিকভাবেই। সো এইটা একটা ইটস এ কী বলে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এটা কী হয় দেখা যাক। আচ্ছা জনাব আব্দুল নূর তুষার, একটু জানতে চাই যে জাতীয় পার্টিকে যখন নিষিদ্ধের দাবি তোলা হয়েছে তখন জাতীয় পার্টি থেকে আবার বলা হয়েছে যে আমরা যদি দোষর হই তাহলে যারা এখন তরুণদের রাজনৈতিক দল এনসিপি, তারাও তো একসময় ছাত্রলীগ করেছে, তাহলে তো তাদেরকেও নিষিদ্ধ করা প্রয়োজন, এটা জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। এটা মানে সংঘাতের দিকে যাচ্ছে কিনা, বা যখন এক পক্ষ আরেক পক্ষকে অযৌক্তিকভাবে আক্রমণ করবে তখন পাল্টা যুক্তিও তো ওই দিক থেকে আসতে শুরু করবে এবং দুই পক্ষই যুক্তিহীনতার মধ্যে প্রবেশ করবে। যদি আপনি সংঘাত করেন তাহলে সেখানে যুক্তির আর জায়গা থাকে না, যদি আপনি যুক্তি করেন তাহলে সেখানে সংঘাতের জায়গা থাকে না। এইখানে আমি মনে করি যে পুরনো রাজনৈতিক দলগুলির কাছ থেকে তো আমরা পরিবর্তন আশা করি নাই, আমরা পরিবর্তন আশা করেছি কার কাছ থেকে? তরুণদের কাছ থেকে, কারণ তারাই এই পরিবর্তনটার সূচক এবং তারাই কিন্তু এই পরিবর্তনটাকে আমাদের সামনে এনে স্থাপিত করার চেষ্টা করেছে। কিন্তু সেই তরুণদের কাছ থেকে যখন আমরা যুক্তিহীন কথাবার্তা শুনি এবং সেই পুরনো রাজনীতির এক ধরনের ছায়া দেখতে পাই, তখন তো আমরা হতাশ হই। কেননা এই বৃদ্ধ রাজনীতিবিদরা তাদের বয়সের কারণেই ঝরে যাবেন খুব তাড়াতাড়ি, কিন্তু এই তরুণরা তো থাকবে এবং এদের রাজনীতির শুরুটাই যদি এরকম যুক্তিহীন হয় তাহলে ভবিষ্যতে তো আমরা একটা বিরাট যুক্তিহীন সমাজের মধ্যে প্রবেশ করব এবং সেইখানে হুমকি, হানাহানি, একে অন্যের সঙ্গে শত্রুতা, সকালে এক পার্টি করা, বিকালে এক পার্টি করা, নিজের রাজনৈতিক পরিচয় লুকিয়ে আরেকজনের রাজনৈতিক পরিচয়কে আশ্রয় করে সকল সময় সেই সব অত্যাচারের সঙ্গী হয়ে এখন এসে সেইটাকে বলা যে আমরা অনেক স্ট্র্যাটেজিক কারণে আমরা লুকিয়েছিলাম, এই ধরনের কথাবার্তা বলা, এগুলি সবই কিন্তু পুরনো যে প্রতারণার রাজনীতি তার সঙ্গে আলাদা না। তো এই জন্য আমাদের জাতি ধীরে ধীরে হতাশ হয়ে উঠছে। আপনারা যে একটু আগে যে জরিপের কথা বললেন, বাংলাদেশে কি 100% ভোটার হাজির হয় ভোট দিতে? তাহলে যদি 100 জনের মধ্যে আপনি জরিপ করেন এবং তার মধ্যে যদি 60 জন কিছু নাও বলে, ওই 60 জনের মধ্যে কিন্তু 40 জন ভোটই দিতে যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যদি আওয়ামী লীগাররা একত্রিত হয়ে জাতীয় পার্টির বাক্সে সব ভোটই ভরতে পারতো, তাহলে আওয়ামী লীগাররা এখন রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারতো, সভা করতে পারতো এবং আওয়ামী লীগের লোকজনকে পালাতে হতো না। আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় নেমে আসার কারণেই তো এই আন্দোলন সফল হয়েছে। কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আর আওয়ামী লীগের সমর্থকরা যদি আওয়ামী লীগের সঙ্গেই থাকতো, তাহলে কি এইভাবে একে তো চুরি করেছে, আসলেই চোর, তারপর আবার চোরের মতো পালাতে হতো? হতো না তো।
তো তাহলে এই ঘটনাটা কেন ঘটেছে? ফলে এই যে সব জরিপ হচ্ছে, এগুলা সবই হচ্ছে আমি মনে করি যে একাডেমিক এক ধরনের প্র্যাকটিস। এটার সঙ্গে মাঠের কোনো সম্পর্ক নাই। অধিকাংশ ভোটার তার নিজের মার্কা না থাকলে ভোট দিতে যায় না বাংলাদেশে। সে মনে করে যে তার দলের মার্কা যদি থাকে, জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে লাঙ্গলে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন, কোনোদিনই না। যারা রিয়েলি আওয়ামী লীগ করেছে তারা এই জাতীয় পার্টিকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছিল 1990 সালে। এরশাদকে তারা কোনোদিনই স্বৈরাচারের বাইরে অন্য কিছু মনে করে না। নূর হোসেন মারা গিয়েছে এরশাদের সময়, সেলিম দেলোয়ার মারা গিয়েছে এরশাদের সময়, জিহাদ মারা গিয়েছে এরশাদের সময়, তাই না? বসুনিয়া মারা গেছেন এরশাদের সময়। এত ছাত্রদের সেই সময় রক্তপাত হয়েছে। রক্তপাত কি প্রথম হয়েছে বাংলাদেশে? এত রক্তের মধ্যে দিয়ে যে 90-এর আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগ এরশাদের সঙ্গে রাজনৈতিক মিত্রতা করে থাকতে পারে, সঠতা করে থাকতে পারে, কিন্তু আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগের যারা রিয়াল ভোটার, যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে অথবা করে না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেছে বা আওয়ামী লীগের সমমনা দলদেরকে সমর্থন করেছে, এরা এরশাদের দলকে লাঙ্গলকে ভোট দিবে? এগুলো যারা বলে, এগুলো তারা বসে বসে ষড়যন্ত্র করার জন্য অঙ্ক সাজায়। এরা নিজেরা ক্ষমতায় থাকতে চায় নির্বাচন ছাড়া, এবং তারা তখন এর মধ্যে আওয়ামী লীগ, ওর মধ্যে আওয়ামী লীগ, এগুলা দেখতে পায়। আপনি রূপকথা পড়েছেন, একটু যোগ করতে চাই যে জাতীয় পার্টি থেকে বলা হয়েছে আওয়ামী লীগের যারা ট্রান্সপারেন্ট ছিলেন তাদেরকে জাতীয় পার্টি মনোনয়ন দেবে। জাতীয় পার্টি তো প্রার্থী নাই। জাতীয় পার্টি যে ট্রান্সপারেন্ট অথবা নন ট্রান্সপারেন্ট গেলেই মনোনয়ন দিবে। জাতীয় পার্টি গত যে ইলেকশনগুলি হয়েছে সবগুলিতে তারা মনোনয়ন দিতে পেরেছে। জাতীয় পার্টি তো তাদের লিস্ট বানাতো তাদের প্রার্থীদের, এবং সেটা পাঠাতো কোথায়? গণভবনে পাঠাতো অনুমোদন করিয়ে আনার জন্য। উনি হ্যাঁ বললে তাইলে তারা প্রার্থী দিবে। জাতীয় পার্টি নিজের প্রার্থী গত এই 16 বছরে নিজের প্রার্থী দেওয়ার সাহস করেছে জাতীয় পার্টি। তাহলে এই পার্টিকে কেন ভয় পাচ্ছে? যে পার্টির নাকি প্রার্থী নেই, আপনি যেটা বলছিলেন, তাহলে এই পার্টিকে নিষিদ্ধ করার এই ভয়টা কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, যাতে করে অবস্থা এরকম তৈরি হয় যে কেউ রাজনৈতিক মাঠে নাই, তখন বিরোধী দল কে হবে? তখন কিছু না হইলে তো যাদের কোনো ভোট পাওয়ার সম্ভাবনা নাই সামনে, তারাই গিয়ে বিরোধী দল হবে। অথবা তারা ওই নির্বাচনটা তৈরি করতে চায় যেখানে আগের থেকে ঠিক করা থাকবে আপনি 10টা, আপনি 20টা, আপনি 30টা, আপনি 50টা। সেই নির্বাচন করার জন্য তারা ধীরে ধীরে সকল প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে এইখান থেকে বাদ দিতে চাচ্ছে। জাতীয় পার্টিকে আমি অপছন্দ করি, কিন্তু এই কথা তো ঠিক যে জাতীয় পার্টি ভোটে জিতেছে, রংপুরে জিতে, বিভিন্ন জায়গায় জিতে, এরশাদের নামে জিতে, লাঙ্গল একটা ভোট পায় বাংলাদেশে। এখন ভোটাররা যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, আমি যতই অপছন্দ করি, আমি কি বলতে পারি যে জাতীয় পার্টি দল হিসেবে অযোগ্য? বলতে পারি। আমি এটা বলতে পারি যে জাতীয় পার্টির নীতি আদর্শে ঠিক নাই, তারা ভালো না, তাদের নেতারা কম্প্রোমাইজড, তারা বিভিন্ন সময় বিদেশিদের সঙ্গে আলোচনা করে। এইসব অভিযোগ তো আমরা করতেই পারি। এইসব অভিযোগের কারণে কি আমরা এটা বলতে পারি যে কোনো পার্টি থাকবে না, আমরা মিলে নির্বাচন করব? এটা তো আমরা বলতে পারি না। এবং এইটা করার চেষ্টাই করা হচ্ছে যাতে বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়াকে সব সময়ের জন্য বিতর্কিত করে দেওয়া যায়, যাতে এটা প্রমাণ করা যায় যে বাংলাদেশে আসলে কোনো দিনই কখনোই ভালো নির্বাচনের পরিবেশ নাই। বসে বসে টেবিলে বসে সরকার তৈরি করার যে প্রক্রিয়া, এইটা বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছেন। তারা ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন না যে সরকারের ভিতরে সরকার লুকিয়ে আছে, এই সরকারের মধ্যে সরকার হয়ে তারা বাংলাদেশটাকে শাসন করতে চায়। আচ্ছা, এই সরকারের ভেতরে তাহলে সরকারটা কারা আসলে? এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাখ্যা করবেন। উনি বলেছেন, তার মানে উনি নিশ্চয়ই জানেন। ওনার যে সমর্থকরা, ওনার যে দলবল, ওনার যে বন্ধু বান্ধবরা, তারাও তো আগের মতোই মুখচেনা মহল, ষড়যন্ত্রকারী মহল, সফট আওয়ামী লীগ, হার্ড আওয়ামী লীগ, মিডিয়াম জাতীয় পার্টি, হ্যাঁ, ফ্লেক্সিবল কমিউনিস্ট পার্টি, এইসব নতুন নতুন টার্ম আবিষ্কার করছেন না। জি, ধন্যবাদ। মাহবুব কামাল, একটু জানতে চাই যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন যে এই যে মাজার ভাঙা এবং লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং ধর্মের নামে দেশকে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি করতে চলছে একটি গোষ্ঠী, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি। এই যে মব তৈরি হচ্ছে এবং মাজার ভাঙা, এগুলো এই যে নির্বাচনকে সামনে রেখে কতটুকু পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আপনি মনে করেন? ইসলামের তো নানা সেক্ট আছে, তাই না? নানা কি বলে যে বিভাজন আছে ইসলামের নানা রকম। তো এক এক সেক্ট এক এক রকম এক একটা জিনিসকে মূল্যায়ন করে। তো সেগুলো তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে কোনোভাবেই আপনার একজন মৃত ব্যক্তির সঙ্গে, ইসলামের বিধানে তো এটা নাই যে একজন মৃত ব্যক্তির লাশ তুলে তাকে পুড়িয়ে ফেলা, এটা জঘন্যতম অপরাধ হয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং এইটা সরকার করতে দিছে, মানে যেহেতু এটা আগাম তারা ঘোষণা দিছিল, তো ফলে গভর্নমেন্ট ইচ্ছা করলে প্রিকশনারি মেজার নিতে পারত, কিন্তু তারা নেয় নাই। এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার আসলে মবকে এনকারেজ করছে। এটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখতেছি। দেখেন, একটা জিনিস আমি বলি
সেটা হচ্ছে বিশেষ করে পলিটিক্যাল ক্রাইম যেগুলো হয় সেইটা পলিটিক্যাল ক্রিমিনাল যারা মানে পলিটিক্যাল ক্রাইম যারা করে তারা প্রথমে দেখে যে আমি যেটা করতে যাচ্ছি এই ব্যাপারে সরকার প্রধান হেড অফ দি গভর্নমেন্ট এবং তার সারাউন্ডিংসের অ্যাটিটিউডটা কী। যদি দেখে যে পজিটিভ মানে এই ব্যাপারে তাদের কোনো নাই রিজার্ভেশন নাই, তাইলে তারা উৎসাহী হয়। এবং কি বলে যে যেমন ধরেন আমেরিকাতে যারা হোয়াইট সুপ্রিমেসি সিনড্রোমে ভুগে তারা একজন ইমিগ্রেন্টের উপরে কি মানে যদি হামলা করে তাহলে বুঝতে হবে যে সে জানে যে ট্রাম্প এটাতে মাইন্ড করবে না। অথবা ধরেন গত রেজিমে যে ব্যাংকের টাকা লুট হয়েছে কিংবা কী বলে যে খেলাপি ঋণ হয়েছে, কেন হয়েছে এই ক্রাইমটা কেন হয়েছে যে ঋণ খেলাপিরা এবং যারা লুটপাট করছে তারা মনে করছে যে এতে গভর্নমেন্টের হায়ারার্কি বা হেড অফ দি গভর্নমেন্ট তার সারাউন্ডিং এরা মাইন্ড করবে না, সুতরাং তারা করছে। তো এখন এই যে যারা মব করতেছে তারা দেখতেছে যে আসলে সরকার প্রধান এবং তার আশেপাশের লোকজন মব করলে আমাদের কোনো অসুবিধা নাই। একটা গ্রিন সিগন্যাল তারা মানে অলিখিত একটা সিগন্যাল তারা সরকারের পক্ষ থেকে পাচ্ছে। এবং এটা কেন আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে দুটো ঘটনা বলি। একটা হচ্ছে যে এই প্রেস সেক্রেটারি বলছিলেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ। তো যখন মবিস্টরা যখন দেখলো যে এটা প্রেশার গভর্নমেন্টের দৃষ্টিতে প্রেশার গ্রুপ, তো করি আমরা মব, এটা তো প্রেশার গ্রুপ, এটা তো আর না মব না। অথচ এই প্রেস সেক্রেটারি জানেন না হোয়াট ইজ মব অ্যান্ড হোয়াট ইজ প্রেশার গ্রুপ। পলিটিক্যাল সায়েন্সে প্রেশার গ্রুপে ইট ডিনোট সামথিং ডিফারেন্ট। সেটা হচ্ছে মব হচ্ছে প্রেশার গ্রুপ হচ্ছে প্রেশার গ্রুপস আর অর্গানাইজড এন্টিটিস টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ডিসিশনস উইদাউট পার্টিসিপেটিং ইন দ্য ইলেকটোরাল প্রসেস। তার নির্বাচনী প্রক্রিয়া থাকবে না, কিন্তু গভর্নমেন্টের পলিসি এবং কি বলে যে সিদ্ধান্তগুলোর উপর ইনফ্লুয়েন্স করবে। আর মব হচ্ছে ডিসঅর্ডারলি অর রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ সাম টার্গেট, পার্টিকুলার টার্গেট। এটা হচ্ছে মব। এটা ডিসঅর্ডারলি, রায়োটাস এবং একটা স্পেসিফিক টার্গেট তারা অ্যাচিভ করতে চায়, তারা ইনফ্লুয়েন্স করতে চায় না। আপনার এই কি বলে যে এটা কী জানি ওটা প্রেশার গ্রুপ হচ্ছে ইনফ্লুয়েন্স করতে চায়, তার গভর্নমেন্টের সিদ্ধান্ত পাল্টাইতে বা তাদের গভর্নমেন্টের পলিসির উপর একটা ইনফ্লুয়েন্স। কিন্তু মব হচ্ছে তারা নিজেরাই একটা পার্টিকুলার টার্গেটকে অ্যাচিভ করতে চায় বাই আপনার আনরুলি সিচুয়েশন। তো ফলে দিস ডিস্টিংক্ট মানে এটা একটা ডিফারেন্সটা ডিস্টিংক্ট, তাই না? তো চিফ কী বলে প্রেস সেক্রেটারি বলে দিলেন যে এটা প্রেশার গ্রুপ। তো এখন এই যে চলতেছে না, এইটা কালকে একটা টক শোতে বলতেছিলাম, আমি একটা জিনিস পড়তেছিলাম গত রাতে পরশু দিন রাতে। সেটা হলো যে মানে এইটা এখন চলতেছে, এইটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সেটা হচ্ছে সত্য পরবর্তী যুগ। এবং এই সত্য পরবর্তী যুগের মানে মেইন ইটা হচ্ছে যে এই যুগে মিথ্যা বলে কিছু নাই। যেটা মানে আপনি মিথ্যা বলছেন সেটা অন্য পক্ষ বলছে এটা অল্টারনেটিভ ট্রুথ, এটা বিকল্প সত্য। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সেটা যে 2017 সালে যখন ট্রাম্পের ইনাগুরেশনের সময় কত লোক হয়েছিল, এটা নিয়ে ডিবেট হলো, তখন এই কথাটা চালু হয়েছিল অল্টারনেটিভ ট্রুথ। এবং এখন দেখেন কি দাঁড়াইছে, এখন কিন্তু দ্যার ইজ নো ট্রুথ, দ্যার ইজ অনলি পারসেপশন। কোনো ট্রুথ বলতে কিছু নাই। হ্যাঁ, এবং কতগুলি জিনিস এখানে মানে এখানে ফ্যাক্টস হয়ে গেছে সেকেন্ডারি, প্রাইমারি হয়ে যাচ্ছে আপনার ইমোশনালি রেজোনেন্ট ন্যারেটিভস। এই যে ন্যারেটিভগুলি প্রতিধ্বনিত হচ্ছে, হ্যাঁ, ইমোশনাল ন্যারেটিভস, এইটা হয়ে গেছে প্রাইমারি। আর ফ্যাক্টস হয়ে গেছে আপনার সেকেন্ডারি। ঠিক আছে, এগুলির উপরেই মানুষ কথা বলতেছে, ফ্যাক্টস আড়ালে চলে যাচ্ছে। এবং একটু বলি এবং ফলসহুড এবং ট্রুথ এর মাঝে এখন কোনো বাউন্ডারি নাই। এবং মিথ্যা সত্যের ছদ্মাবরণে এমনভাবে শাসন করছে দেশ, হ্যাঁ, আমরা বুঝতেই পারতেছি না যে সোসাইটিটা কোথায় চলে যাচ্ছে। এবং এই যে একটা অবস্থা, হ্যাঁ,
যে যেভাবে পারতেছে ন্যারেটিভ তৈরি করতেছে, এগুলি প্রতিধ্বনিত হচ্ছে, সেটার আড়ালে সত্য চলে যাচ্ছে। হ্যাঁ, একটু যোগ করে যে আপনি যে মবের কথা বললেন, জাতীয় পার্টির বিষয়টাও জানতে চাইলেন যে এটাও তো একটা মব, তাহলে যে সরকার কি মানে একেবারে পুরোপুরি ব্যর্থ মব নিয়ন্ত্রণে? কেননা কিছুদিন আগে জাতীয় পার্টি এই বিএনপি এবং এনসিপি জামাত 3 দলই কিন্তু সরকারের সাথে বৈঠক করেছেন। তারা কি ওই সময় বলতে পারেননি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা প্রয়োজন? আপনি কি বললেন, সরকার কি ব্যর্থ, এইটা প্রশ্ন করলেন কি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে সরকার পুরোপুরি ব্যর্থ কিনা। ব্যর্থ না মানে এটা আউট অ্যান্ড আউট, এইটা অ্যাবসোলুটলি ব্যর্থ, 100% ব্যর্থ। আপনি কি প্রশ্ন করতেছেন আমি তো বুঝতেছি না কিছু। এখানে তো কোনো মানে অন্য কোনো কিছু বলার তো কোনো সুযোগ নাই। আপনি দেখেন না কোন এই যে মানে হাসি লাগে, বুঝছেন কি, চিফ অ্যাডভাইজার কি এটা সভ্য সমাজ কি সব বলছে আর কি। হ্যাঁ, এইটা কি আর সভ্য সমাজ আছে? ইজ ইট স্টিল এ সিভিলাইজ সোসাইটি? হ্যাঁ, কোন মবটার ক্ষেত্রে দেখেন, এটা একটা রহস্য যে সরকার কেন আর্মিকে অ্যাক্টিভেট করলো না টু মানে কি বলে প্রোটেক্ট মব, কেন করলো না, এটা একটা রহস্য। এবং আমরা দেখতেছি সরকার আর্মিকে কখনো হাইপার অ্যাক্টিভ করছে, কখনো ইনঅ্যাক্টিভ করে রাখছে। হাইপার অ্যাক্টিভ করছে গোপালগঞ্জে। হ্যাঁ, গোপালগঞ্জের ঘটনা কিন্তু সেনাবাহিনীর একটা প্রশংসা বলছি আপনাকে। আবার 32 নম্বর যখন ভাঙা হয়েছে ওখানে সেনাবাহিনী ছিল, দে ওয়ার ইনঅ্যাক্টিভ। এখন এর ঘটনাতেও সব জায়গায়। তো এখন মানে গভর্নমেন্ট যদি অর্ডার করে আপনাকে আর্মিতে অ্যাক্টিভেট হতে বাধ্য, তাই না? তাইলে আর্মি অ্যাক্ট করছে কী হবে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট যা করবে তাই তো করতে হবে তাকে। তাহলে গভর্নমেন্ট তাদেরকে অ্যাক্টিভেট করে নাই কোনো খাতে কি অ্যাক্টিভেট, অথবা মব যারা করছে তাদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? বা ইভেন আপনি বলেন চিফ অ্যাডভাইজার কি তার জাতির উদ্দেশ্যে কোনো ভাষণেই জনগণকে আহ্বান করছেন যে আসেন আমরা মব প্রতিরোধ করি? করছেন কোথায়? কী করছেন উনি একটা গ্যাদারিংয়ে বলছেন ওরা তো তোমাদের গ্রামেও আছে। ইট ইজ কি বলে একেবারে স্পষ্ট এনকারেজমেন্ট ফর মবিং, স্পষ্ট। এই যে বলছে যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, এই তোমাদের গ্রামে আছে এটা কারা? একটা হইতে পারে যদি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মানে মামলায় অভিযুক্তরা তোমাদের গ্রামে লুকিয়ে আছে, সুতরাং তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করো, এইটা একটা হইতে পারে। কিন্তু ওইটা তো উনি মিন করেন নাই, উনি মিন করছেন জেনারেলি ওরা তো তোমাদের গ্রামে আছে। উনি আরো একটা লাইন বলেছেন, সেই তেজ কোথায়, তেজ দেখাও। উনি এটা বলতে পারেন আমাদেরকে তেজ দেখাইতে? আইনের মধ্যে তেজ দেখানোর নিয়ম আছে। তো উনি নিজে তো শপথ নিয়েছেন উনি অনুরাগ বিরাগ ক্রোধের বশবর্তী হইবেন না। উনি মানুষকে কি করে তেজ দেখাতে বলে? তেজ কি অনুরাগ বিরাগ ক্রোধ না? হাসির মধ্যে না। ওই যে সমবেত যারা আছে তাদেরকে তুমি স্পষ্টত মব করার জন্য আপনি করলেন, এনকারেজ করলেন। ওরা তো তোমাদের গ্রামে, তোমরা বলছো সরকারে আছে, আমি তো বলি তোমাদের গ্রামে আছে। দেখেন, চিন্তা করে দেখেন, একজন হেড অফ দি গভর্নমেন্ট, মানে এগুলো না আমরা মানে আমাদের মাথাতেই আসে না যে এটা কিভাবে সম্ভব এসব কথা বলা। হ্যাঁ, প্রেস সেক্রেটারি বলতেছেন এটা প্রেসার গ্রুপ, উনি বলতেছেন তোমাদের গ্রামেও আছে। তো আপনি কেন এই প্রশ্ন করলেন সরকার ব্যর্থ হয়েছে কি না হয়েছে? মানে এটা মানে স্পষ্টতই এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। ধন্যবাদ। আব্দুল নতুন সাহেব একটু জানতে চাচ্ছি, এই যে যখন মব সৃষ্টি করা হচ্ছে তখন পরিচয় দেওয়া হচ্ছে তৌহিদি জনতা এবং জুলাই ছাত্র জনতা। প্রশ্ন করতে চাই যে তৌহিদি জনতা, জুলাই ছাত্র জনতা এগুলো কারো নাম বা পরিচয় হতে পারে কিনা? না, পারে না। একটু আগে মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন, মবের কোনো আইডেন্টিটি থাকে না, অথবা মব এক ধরনের ফেক আইডেন্টিটি তৈরি করে। আমি আপনাদেরকে ট্রাম্পের সময় একটা উদাহরণ দিই। ট্রাম্পের সময় কিছু ইন্টারনেট সাইট প্রচার করতো ওয়াশিংটনে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের পিছনে শিশুদেরকে আটকে রাখা হয় এবং তাদের মাংস দিয়ে বার্গার বানিয়ে সামনে বিক্রি করে, এবং মানুষ সেটা বিশ্বাস করেছে। অস্ত্র হাতে ট্রাম্পের কিছু সমর্থকই ওখানে হাজির হয়েছে এই বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য। এই ধরনের মিথ্যা গণপ্রচারণার মধ্যে দিয়ে, এক ধরনের মিডিয়া এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে প্রচারের মধ্যে দিয়ে সত্য পরিণত করা হয় এই পোস্ট ট্রুথ যুগে। এবং এই পোস্ট ট্রুথ যুগের আরেকটি বড় প্রবণতা হচ্ছে আপনাকে ট্যাগ করা। আপনি সবার সামনে ভালো কাজ করছেন, সে আপনার ভালো কাজটাকে না বলবে উনি তো অমুক, উনি আপনাকে একটা প্যাকেটে ভরবে, যে প্যাকেটটা সে তৈরি করেছে, আপনি কিন্তু না। আপনি করছেন ভালো কাজ, আপনি করছেন দান খয়রাত, সে কে বলবে দান খয়রাত যে ভালো এটা বলবে না, সে বলবে যে ওই যে উনি কাজগুলা করতেছে উনি কিন্তু আগামী ওই খারাপ লোকটা।
এবং আপনাকে সে প্রথমে খারাপ বানাবে তার মনের ইচ্ছা দিয়ে, কারণ সে আপনার সাথে যুক্তিতে পারে না, তর্কে পারে না, জ্ঞানে পারে না, বুদ্ধিতে পারে না, বিদ্যায় পারে না, মেধায় পারে না, যোগ্যতায় পারে না, কিন্তু সে আপনাকে একটা স্টিকার লাগিয়ে দিতে পারে গায়ের মধ্যে। তো এইটা হচ্ছে এই পোস্ট-ট্রুথ জমানার সবচেয়ে বড় দুর্বলতা। তো আপনি যে প্রশ্নটা করছিলেন, তৌহিদি জনতা, কেউ যদি মুসলিম হয় তার প্রথম বিশ্বাসই তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আমরা যখন কলেমা পড়ি আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য না, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, উপাস্য নাই, তাই না? উনি সবকিছুর অধীশ্বর। এইটা যে আমরা বলি এটি তো তৌহিদ। তো আলাদা করে কিছু লোক নিজেদেরকে মনে করছে তারা তৌহিদি। আর এই যে বাংলাদেশের কোটি কোটি মুসলিম যারা প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রতিদিন তাদের সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়, প্রতিদিন তারা মুনাজাত করে, এই লোকগুলি তৌহিদি না? তো নিজেরা নিজেদেরকে আগে ওই যে প্যাকেটের মধ্যে ভরেছে। আমি একটু যোগ করি যে ইসলামের তো 5টা স্তম্ভ, তাই না? আমরা তো ছোটবেলায় এটাই পড়ছি। জি, আমাদের ঈমান, ইসলামিয়াতে যেটা পড়া হয়, ঈমান মানে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা স্তম্ভ যারা অনুসরণ করেন তারাই তো মুসলমান প্রকৃত। এখন এইটা তৌহিদি জনতা হওয়ার জন্য কি আরো এক্সট্রা কোনো কোয়ালিটি লাগবে? এই কোয়ালিটিগুলি কি সাফিসিয়েন্ট? তৌহিদে বিশ্বাস ছাড়া তো আপনি মুসলিম হতে পারছেন না। এবং মুসলিম হচ্ছেন আত্মসমর্পণকারী। আল্লাহর যে বিচার, আল্লাহর যে নির্দেশনা, সেইখানে সে আত্মসমর্পণ করে এবং সে আল্লাহর বিচারকে মেনে নেয়। সে মনে করে যে মানুষের ভালো মন্দের বিচারকারী আল্লাহ তাআলা। সে যেটা করতে পারে সেটা হলো অপরাধের বিচার করতে পারে। আপনি চুরি করেছেন, আমি আপনাকে চুরির শাস্তি দিতে পারি, কিন্তু আপনি কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় অথবা আমি কতটুকু, এটা বিচার করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এটা কেবল আল্লাহ তাআলাই জানেন এবং এই বিচার আল্লাহ তাআলাই নিজের হাতে নিয়েছেন, অতএব নিজের কাছে রেখেছেন। তো এইটাই হচ্ছে মূল কথা। তো এই সে তৌহিদি জনতা ট্যাগ করা হয়েছে কেন? কারণ কোনো একটা প্যাকেটের মধ্যে ঢুকে তারা অত্যাচারগুলি করতে চায়। ঠিক একইভাবে জুলাই ছাত্র জনতার বাইরে আর কোনো জনতা নাই, ওনারাই শুধু নিজেদেরকে জুলাই মাসের মালিক বলে দাবি করছেন। তো এরকম তো আওয়ামী লীগ দাবি করতো তারা মার্চ মাসের মালিক, এইরকম কিছু লোক দাবি করতো তারা আগস্ট মাসের মালিক, কিছু লোক দাবি করতো তারা ডিসেম্বর মাসের মালিক। তো বিভিন্ন মাসের মালিকানা নিয়ে নিলে কি বাংলাদেশের মালিকানা হয়ে যায়? আপনি একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের পরে যদি আপনি চূড়ান্ত খারাপ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেন, অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে থাকেন, অন্যের ঘরবাড়ির মধ্যে ঢুকে পড়েন, অন্যের যে আইনগত অধিকার সে অধিকার কেড়ে নেন, অন্যের পার্সোনাল স্পেসে আপনি ইনট্রুড করেন, আপনি যদি অন্যকে অত্যাচার করেন, সেগুলিকে আপনাকে অধিকার দিয়েছে এই জুলাইয়ের এত রক্তপাত। যারা মৃত্যুবরণ করেছেন তারা কোন দেশ দেখার জন্য মৃত্যুবরণ করেছেন? তারা তো অধিকার আছে সেরকম দেশ দেখতে চেয়েছেন। কোটামুক্ত একটা চাকরি ব্যবস্থা চেয়েছেন যেখানে বংশ, প্রতিপত্তি, মামার জোর, নানান ধরনের পরিচয় দিয়ে চাকরি হয় না, যোগ্যতা দিয়ে চাকরি হয়। মার্টিন লুথার কিং যে বক্তৃতাটা দিয়েছিলেন ওখানে তিনি বলেছিলেন যে তিনি একটা আমেরিকার স্বপ্ন দেখেন, যে আমেরিকাতে তার 4টা সন্তান বড় হবে নিজেদের যোগ্যতায়, নিজেদের চারিত্রিক দৃঢ়তায়, তাদেরকে বিচার করা হবে ব্যক্তি হিসেবে তাদের যোগ্যতা দিয়ে, এটা দিয়ে নয় যে তাদের গায়ের রং কি, তাদের ধর্ম কি, তাদের বর্ণ কি, তারা কোন দেশ থেকে এসেছেন। তাহলে সেই যে মানবাধিকারের দাবি, সেই দাবি তো এই জুলাইয়েরও দাবি, যে তারা চেয়েছে তারা ডিসক্রিমিনেটেড হবে না কোনো পরিচয়ের কারণে, তারা চেয়েছে তাদের যোগ্যতা দিয়ে তাদেরকে বিচার করা হবে। অথচ এই সব যে ছাত্র জনতা নামে যারা এসেছেন তারা তো তাদের ইচ্ছা অনিচ্ছাকে এখন চাপিয়ে দিচ্ছেন। তারা নিজেদের কোটা তৈরি করেছেন, তারা নিজেদের বেনিফিট খুঁজছেন, তারা নিজেরা ক্ষমতার অধিকারে যেতে চাচ্ছেন। যদি কোটা মুক্ত একটা সমাজই তারা চেয়ে থাকেন তাহলে বিভিন্ন জনকে ভোটে দাঁড়াতে দিব না দিব এইটা তারা বলছেন কেন? সবাই ওপেন ভোটে অংশ নিক, যেভাবে সবাই চাকরিতে অংশ নিবে, চাকরির পরীক্ষায়, তারপরে জনগণ কাকে ভোট দিল আর দিল না সেটা দিয়ে ঠিক হোক। তারা নিজেরা জনগণের সামনে গিয়ে দাঁড়ানোর আগে সকল প্রতিপক্ষকে তুমুলে বিনাশ করে তারপরে তারা সেখানে যেতে চাইছেন। তো তারা তো শেখ হাসিনার মতোই করছেন। শেখ হাসিনা একা একা নির্বাচন করতে চাইতো, তারাও চাচ্ছেন একা একা নির্বাচন করবেন। ধন্যবাদ। মাহবুব কামাল, একটু আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি ডিআরইউতে একটি মঞ্চ 71 নামের একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কিন্তু জুলাই ছাত্র জনতা পরিচয় দিয়ে তার উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিনা? বলছি, ওই তুষার ভাইয়ের কথাটা আমি 2টা সাপ্লিমেন্ট করি। একটা হলো যে মার্টিন লুথার কিং এর তো উনি বললেন এই প্রায় সমার্থক একটা কথা,
ক্লিন্টন বলছিলেন, ক্লিন্টনকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা, তো উনি বলছিলেন ইট ইজ এ ফেসলেস সোসাইটি, এটা মুখাবয়বহীন একটা সমাজ, কেউ কারো মুখের দিকে তাকায় না, কাজের দিকে তাকায়, যোগ্যতার দিকে তাকায়। তো আমাদের এখানে তো সব প্রথমে মুখের দিকে তাকাবে, এটা কার ভাগিনা, কার ভাতিজা, কার ছেলে ইত্যাদি। যাই হোক, আরেকটা জিনিস কী বলতেছিলাম, এই কোন কথার প্রেক্ষিতে যাক ভুলে গেছি। এখন আপনি বলতেছেন যে ওই দিন কিন্তু আমিও ছিলাম, আচ্ছা, আই ওয়াজ লাকিলি এসকেপড। মানে এইটা খুব অদ্ভুত ব্যাপার যে এই মানে ইয়ে হলো, ব্যানার টানানো হলো মঞ্চ ৭১ এবং সাবজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ চেতনা ৭২। এইটা কীভাবে আওয়ামী লীগ হয়ে গেল এইটা কিন্তু আমার মাথায় ঢোকে না। দেখেন, মানে গত রেজিমে কি হয়েছে, মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধু এগুলো তো পাবলিক প্রপার্টি, তাই না? আওয়ামী লীগ সেটা একটা প্রাইভেট কোম্পানি মানে নিজেরা মনোপোলাইজ করতে চাইছে নানাভাবে। তো এখন আফটার দ্য ফল অফ আওয়ামী লীগ এদেশের মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ যদি মনে করে যে এই প্রাইভেট প্রপার্টি প্রাইভেটের কাছে যাওয়া উচিত, হ্যাঁ আমাদের কাছেই থাকা উচিত, এবং এইটার সংগ্রাম যদি তারা করে, এটা কি আওয়ামী লীগের পুনর্বাসনের সংগ্রাম? এখন এইটা ইনসিডেন্টালি, মানে ধরেন আমি বলি আপনি একজন সৎ লোক, হ্যাঁ, এখন আমি অন্য জায়গায় সততা নিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, আপনাকে আমি চিনিও না, সততা নিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, তার মানে কি এই যে আপনার আমি প্রশংসা করতেছি, তাই না? আমি তো ইন জেনারেল একটা বক্তৃতা করছি সততার উপরে, কিন্তু ওই জায়গায় আপনি ফিট ইন করে গেছেন, আপনি সৎ লোক। এখন এটা তো মিন করে না যে আপনার প্রশংসা করতে, আপনার তো আমি চিনিই না, তাই না? তো যদি এরকমভাবে ট্যাগ করা হয়, হ্যাঁ, আমরা ওখানে আমি গিয়ে দেখি যে ওই যে কার্জন সাহেব বক্তৃতা দিচ্ছেন, তো উনি তারপর আর কেউ বক্তৃতা দিতে পারে না, উনি তো 72 কনস্টিটিউশন ব্যাখ্যা করছিলেন, এটা ডেমোক্রেটিক অ্যাসপেক্টগুলি কী কী এগুলি উনি ব্যাখ্যা করছিলেন, এখানে কোনো আওয়ামী লীগের কোনো ব্যাপারই নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে না, এক ডিয়ারের মতো জায়গায় একটা ওপেন স্পেসে ষড়যন্ত্র হয়, এই প্রথম শুনলাম। ষড়যন্ত্র তো হয় সবসময় গোপন জায়গায়, ওপেন ওখানে তো প্রোগ্রাম করতে গেলে আপনার যে গোয়েন্দা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র যদি আমি যদি স্মেল করে থাকি যে এটা ষড়যন্ত্র, তাহলে তো গোয়েন্দাদের ওখানে লোক থাকবে, থেকে দেখবে যে আচ্ছা কী বলতেছে এরা, কী করতেছে, ওখানে কোনো ইন্টেলিজেন্সের লোক নাই, কিচ্ছু নাই, হচ্ছে হঠাৎ করে কিছু লোক স্লোগান দিয়ে মব তৈরি করলো। এবং যে কথাটা তো মানে এত প্রচারিত হয়েছে যে আমার না বললেও চলে, সেটা হচ্ছে আক্রান্তদের বিরুদ্ধে মামলা হইলো, তাও কি সন্ত্রাস বিরোধী মামলা, আক্রমণকারীদের তারা সেফ এক্সিট হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো না, এগুলো মানে কি বলবো, এগুলি ভাষা নাই। মানে কি বলে যে যদি ওখানে এরকম হইতো, যেমন ধরেন যে জেরাই খান পান্না এটার আয়োজক ছিলেন, জেরাই খান জাসদ করতেন, আমরা জাসদরা কী করছি 72 থেকে 75 আওয়ামী লীগকে গালিগালাজ করতে করতে আমাদের মুখে ফেনা উঠে যেত, আমরা এমনও স্লোগান দিচ্ছি শেখ মুজিবের চামড়া তুলে নিব আমরা, মানে ওই সরকার বঙ্গবন্ধু ওই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেইনি, পরে অবশ্য আমরা রিপেন্ট করি যে এটা ঠিক হয়নি। তো তারা কিভাবে আওয়ামী লীগ হয়ে গেল, এবং সারা জীবন তো জাসদ তো পরবর্তীকালেও তো আওয়ামী লীগের, জাসদের নানা ফ্র্যাকশন আছে, একটা ফ্র্যাকশন হয়তো 14 দলে ছিল ইত্যাদি। যাই হোক, তো এখন ওই জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম তাকেও নিয়ে গেছে। তো এই যে চলতেছে না, মানে কি বলে যে কোনো বাদ বিচার নাই, যেখানে আওয়ামী লীগের গন্ধ না থাকলেও একটা গন্ধ তৈরি করে, এটা কি মানে এগুলোর কোনো মানে হয়? তাহলে যদি তাই হয়, আমি একটা টকশোতে বলছি যে সরকারি কর্মচারীদের সবাই স্বৈরাচারের দোষর, এভরি সিঙ্গেল। কেন হচ্ছে যে 5 তারিখ অপরাহ্নের আগ পর্যন্ত তাদের কেউ পদত্যাগ করেন নাই, মানে তারা ওই সরকারকে ফাংশন করতে সহযোগিতা করছে। ধরেন একজন সচিব, সে পদত্যাগ তো করেনি, 5 তারিখের জুলাইয়ের 18 তারিখ থেকে তো কিলিং শুরু হয়েছে, তাই না? তার 5 তারিখও কিছু কিলিং, তো সেই সচিব পদত্যাগ করবে না? করে নাই। তার মানে কি হি ওয়ান্টেড দ্যাট দি গভর্নমেন্ট শুড কন্টিনিউ, তাই না? তাহলে সে স্বৈরাচারের দোষর,
সে ফাংশন করতে দিচ্ছে গভর্নমেন্ট মেশিনারিকে, তাহলে সবাইকে আপনি দোসর ট্যাগ দিয়ে, বাংলাদেশের তো অন্তত 12 কোটি লোককে দোসর বানানো যায় লজিক্যালি। তো এইভাবে কি একটা রাষ্ট্র চলে আপনি বলেন? এবং এই ঘটনায় এবং এই গত রেজিমে কে বেনিফিশিয়ারি হয় নাই আমি দেখতে চাই, মানে উপর লেভেলের বা কে ব্যাংক লোন নেয় নাই, কে বিজনেস করে নাই, কে করে নাই, আমি একটু দেখতে চাই। যারা আজকে স্টলওয়ার্ড, যারা আজকে বড় বড় পদে আছেন ইত্যাদি, এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা, তারা কে বেনিফিশিয়ারি নয় আমি একটু দেখতে চাই। এই ঘটনায় মঞ্চ ৭১-এর এই অনুষ্ঠান থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে সম্প্রতি আদালতে তোলার সময় সেখানে সাংবাদিক লাঞ্ছিত ঘটনা ঘটেছে। আপনি যেহেতু একজন সাংবাদিক, সেক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আদালতের সামনে মানে লাঞ্ছিতের ঘটনা, এটা কি আদালতের প্রতি মানুষের আস্থা এবং হচ্ছে না হোয়াট ইজ সো নিউ অ্যাবাউট ইট? আপনি তো এটা 5 তারিখের পর থেকেই তো এটা চলতেছে। হোয়াট ইজ সো নিউ অ্যাবাউট ইট? আদালত থেকে আগে মব হয় নাই? এটা বেড়েছে কেন? এমনকি উচ্চ আদালতেও কিন্তু এমন হয়েছে। হ্যাঁ, এটা তো হচ্ছে। তো আদালতে ডিম মারা, আদালতে স্যান্ডেল দিয়ে অভিযুক্তকে পেটানো। অভিযুক্ত তো আনট্রায়াল প্রিজনার আনলেস হি ইজ ডিক্লেয়ার্ড টু বি কনভিক্ট, তাই না? ডিম ছুঁড়ে মারা তো আদালতের বাইরে, স্বয়ং বিচারকের সামনে লাঞ্ছিতের ঘটনা। একই তো কথা, একই তো কথা। যাই হোক, এখন এইটা কি বলবেন? এগুলো তো মানে আদালত হচ্ছে মানুষের ভরসার একটা জায়গা, এবং আদালত সিদ্ধান্ত দিবে কে দোষী কে নির্দোষ। সেই সিদ্ধান্ত দেওয়ার আগেই আমি মব তৈরি করে সিদ্ধান্ত দিচ্ছি, এবং ওখানে কথা বলার সুযোগ আমি নষ্ট করে দিচ্ছি, কথা বলার সুযোগই দিচ্ছি না। এবং আত্মপক্ষ সমর্থন বলেন অথবা আসামি পক্ষকে মানে কি বলে যে লিগাল সাপোর্ট যারা দিচ্ছেন তাদেরকে বাধাগ্রস্ত করা, তো এটা কী হলো? এটা প্রকৃতির রাজ্য হলো, স্টেট অফ নেচার। এখানে তো কোনো আইন কানুন বলতে কিছু নেই, হবসের প্রকৃতির নেচার আছে, যে যার মতো করে করবে। এখানে কোনো আইন নাই, ফাইন নাই। হ্যাঁ, যে যার মতো যেমন খুশি সাজো, চলতেছে এগুলি। এবং এগুলি এই গভর্নমেন্ট এগুলি দেখছে। এই যে আপনি কিছুক্ষণ আগে একটা মানে বোকার মতোই প্রশ্ন করলেন, সরকার কি ব্যর্থ? এগুলো সরকার দেখছে, এবং প্রতিটা ঘটনাই তো সরকারের নোটিশে আছে, তাই না? এবং হার্ডলি একটা প্রতিক্রিয়া আসে, হার্ডলি। যেমন এই যে লাশ পোড়ানোর ঘটনায় একটা প্রতিক্রিয়া দিয়েছে, এবং এটা হাস্যকর। হ্যাঁ, এবং আসিফ নজরুলের বক্তব্য তো আরও হাস্যকর। হ্যাঁ, তারা দুঃখ প্রকাশ করে, তারা নিন্দা জানায়, কি বলে আর কি। হ্যাঁ, তো এগুলি চলতেছে। জি, ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাকে রাজাকার বলা যায় কিনা? এর মানে এই বিষয় প্রেক্ষাপটটা তুলে ধরি যে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছিলেন, এবং যার কারণে তার বাসার সামনে পর্যন্ত মব সৃষ্টি হয়েছিল, এবং সেখানে তাকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে। এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ট্যাগিংয়ের কথা আমি বলেছি, পোস্ট ট্রুথের কথা বলেছেন মাহবুব কামাল ভাই। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিয়েছি। আপনি বারবারই কমন সেন্স নির্ভর প্রশ্ন করছেন। আপনাকে বলতেই হবে যে তাহলে তো আমি আপনার কমন সেন্স নিয়ে প্রশ্ন করব। কাকে কি বলা যায় আর বলা যায় না, এটা কি প্রশ্ন করে? না, এটা কি প্রশ্ন করে উত্তর জানতে হয়? যে চুরি করে নাই তাকে আপনি চোর বলতে পারেন কিনা? আমি আপনাকে প্রশ্ন, না এটা কেন হচ্ছে না, আপনি কি পারেন আমাকে বলেন? না, এটা যে ডাকাতি করে নাই তাকে ডাকাত বলতে পারেন? না, অবশ্যই না। তাহলে যে রাজাকার না তাকে রাজাকার বলতে পারেন? আর যে মুক্তিযোদ্ধা তাকে কি আপনি উল্টা একটা খেতাব দিতে পারেন? না। শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার ডেকেছিলেন, এটা নিয়েই ছাত্ররা আন্দোলন করেছিল না, বলেছিল না, সমালোচনা করেছিল না, ক্ষুব্ধ হয়েছিল না? কেন হয়েছিল? রাজাকার শব্দটাকে একটা প্রশংসা, সেই জন্য ক্ষুব্ধ হয়েছিল তারা, তাই না? আমি আপনাকে কমন সেন্সে প্রশ্ন করি, আপনি আমাকে উত্তর দেন। আর না, আপনি শেখ হাসিনা যখন তাদেরকে রাজাকার বললেন, রাজাকারের নাতিপুতি বললেন, এই যে আমাদের তরুণরা ক্ষুব্ধ হলো, এই শব্দটাকে একটা প্রশংসা, সেজন্য তারা ক্ষুব্ধ হয়েছিল? শেখ হাসিনা প্রশংসা করেছিল? না। আচ্ছা, তাহলে শেখ হাসিনা দিলে যেটা গালি হয়, তারা দিলে গালি হয় না? ঘটনা তো একই। তো আমার প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে যে আপনি কাউকেই তার যে গৌরব, সেই গৌরব থেকে বঞ্চিত করতে পারেন না।
আওয়ামী লীগ কি ভয়াবহ একটা কাজ করেছিল আপনাদের মনে আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়েছিল, যেই খেতাব বঙ্গবন্ধুর সরকার তাকে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ তার নিজের দেওয়া খেতাব শত্রুতাবশত অপমান করার জন্য এগুলা করেছিল। আওয়ামী লীগ যে অবস্থার শিকার হয়েছে, এর জন্য কি শুধু এই আন্দোলন দায়ী কিংবা শুধু যারা অভ্যুত্থান করেছে তারা দায়ী? আওয়ামী লীগ নিজে দায়ী এটার জন্য। এবার আসেন আমি আপনাকে আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে, ওনার বাসার সামনে যারা মব করেছে তাদেরকে আটক করা হয়েছে। যে কুৎসিত ভাষা ব্যবহার করা হয়েছে, সেই কুৎসিত ভাষা কি জনসমক্ষে ব্যবহার করা যায়? এই কুৎসিত ভাষা ব্যবহার করা যাবে না, এর জন্য বাংলাদেশে আইন আছে। এবং এই কুৎসিত ভাষা জনসমক্ষে বলা যাবে না, এই জন্য আমাদের একটা সম্প্রচার নীতিমালা আছে। এই কুৎসিত ভাষা ব্যবহার করা যাবে না, এটা মেটা, যে ফেসবুক যারা চালায় তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেখানে পর্যন্ত এগুলি আছে। ট্রান্সলেটেড হয় না বলে বা এই ভাষাগুলিকে অনুবাদ করতে পারে না বলে এখনও তারা বন্ধ করে না, কিন্তু তারা কিন্তু বহু বাংলা গালিগালাজকে এখন সেন্সর করে, দিলে পরে আপনাকে শাস্তির মুখোমুখি করে। তার মানে কি? তার মানে এই কুৎসিত ভাষা পৃথিবীর কোনো সংস্কৃতিতে গ্রহণযোগ্য না। কিন্তু আমাদের এই সরকার এই কুৎসিত ভাষাকে রীতিমতো লেজিটিমাইজ করেছেন। তারা এই কুৎসিত ভাষাকে প্রতিবাদের ভাষা বলেছেন। তারা বলেছেন এটা নাকি জেনজিদের ভাষা। জেনজিরা তাদের বাপ মাকে এটা বলে, কিংবা তাদের বাপ মাকে যদি কেউ বলে জেনজিরা মেনে নিবে? নিজেদেরকে জেনজি বলে দিয়ে কি সকল অপরাধ হালাল করা যায়, কিংবা সকল শুদ্ধতাকে অন্যায় বলে বলা যায়? জেনজি হওয়া কি কোনো লাইসেন্স? আপনি জন্ম নিয়েছেন কোনো একটা সময় যে জন্মের উপরে আপনার হাত নাই। আমি যখন জন্মেছি, উনি যখন জন্মেছে, আপনি যখন জন্মেছেন, আমরা ঠিক করে জন্মগ্রহণ করেছি কবে আসিব ওই পৃথিবীতে। এই জেনজিরা যে জন্মেছে এই সময়টার মধ্যে, এটা কি তারা ঠিকঠাক করে এসেছিল? মেটিকুলাসলি ডিজাইনড? তাদের বাপ মা কোনো একটি চমৎকার ভালোবাসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে জন্ম দিয়েছেন। যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তাদের বাপ মা তাদেরকে জন্ম দিয়েছেন, সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করে, সেই যৌনাঙ্গের নাম ব্যবহার করে তারা লোকজনকে গালিগালাজ করে। তারা প্রত্যেকে যার যার বাপ মায়ের যৌনাঙ্গ থেকে উৎপত্তি নিয়েছে। কোরআন শরীফে পর্যন্ত এটা বলা আছে মানুষ কোথার থেকে উৎপত্তি হয়। তো তারা সেই যৌনাঙ্গকে ব্যবহার করে সম্মানিত লোকজনকে গালিগালাজ দেয়। কিছুদিন আগে নির্বাচন কমিশনের মধ্যেই রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লাহর দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, এবং এই ঘটনায় দুজনেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। রুমিন ফারহানা সেখানে ফকিন্নির বাচ্চা বলে গালি দিয়েছেন। এই যে রাজনীতিতে এমন ভাষা আমরা ব্যবহার করতে পারি কিনা? আমাদের কালচারে, আমাদের মূল্যবোধে, আমাদের কতগুলি, আমাদের ওই যে বলে না যে যেমন দাড়ি, ধরেন আপনার যে দিনে দিনে উঠে আমরা বুঝতে পারি না, কিন্তু আমি 6 মাস পরে এসে দেখি আরে আপনার এত দাড়ি কেন, কিন্তু প্রতিদিন যদি মিশি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আপনার দাড়ি হচ্ছে। তো সেরকম আমরা দিনে দিনে দেখতেছি, তো আমাদের বুঝতে পারতেছি না। যদি কেউ 1 বছর পরে বিদেশ থেকে আসে 1 বছর পরে, সে বলবে আরে এই সোসাইটি তো আমি দেখে যাই নেই। কী চেঞ্জগুলি হয়েছে? যেমন ভাষায় চেঞ্জ হয়েছে, আচরণে চেঞ্জ হয়েছে, আমাদের মানে চিন্তা কাঠামোতে চেঞ্জ হয়েছে, আমাদের কালচারাল স্ট্যান্ডার্ডে পরিবর্তন হয়েছে, এবং এগুলো কতগুলি হয়েছে ভয়ের সংস্কৃতির কারণে। যেমন আজকে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সে বাসায় হয়তো হারমোনিয়াম নিয়ে গায়, কিন্তু যদি তাকে বলা হয় যে অমুক অনুষ্ঠানে আপনি গাইতে হবে, সে কিন্তু 10 বার চিন্তা করবে আমি ওখানে যাবো কি না, কারণ গেলে আমাকে মবের শিকার হইতে হবে। এই যে তার মানসিকতায় পরিবর্তন, হ্যাঁ, এগুলি কিন্তু 10 মাসে 12 মাসে 13 মাসে হয়েছে এগুলি। এবং এখন কি, এখন হচ্ছে রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে ক্ষমতা, টাকা, স্ল্যাং, তারপরে হচ্ছে ট্যাগিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যৌনতা অলসো, এই সবটা মিলে ক্ষমতা, টাকা, স্ল্যাং, ট্যাগিং ফ্যাগিং, এই হচ্ছে রাজনীতির এলিমেন্ট। এই জায়গাটায় চলে আসছে রাজনীতি, হ্যাঁ। ফলে এই যে দেখেন, আমি এইটা খুবই, আমাদের অর্থনীতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা আমরা রিপেয়ার করতে পারবো। আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, এটা আমরা চেষ্টা করলে পারবো। কিন্তু মূল্যবোধের যে অবক্ষয় হয়ে হয়ে গেছে অলরেডি, এইটা আমরা কীভাবে রিগেইন করব, এইটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। তারেক রহমান কেন, তার মানে 10টা 100টা তারেক রহমান এটা পারবে না। এইটা আমি মনে করি, আপনি বোধহয় একমত হবেন নিশ্চয়ই, আমাদের একটা বড় ধরনের কালচারাল রেভলিউশন দরকার, একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব দরকার। আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নাই, আমি রিপিট, আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নাই, আমাদের সমস্যা সাংস্কৃতিক, এবং রাজনৈতিক সমস্যাগুলি সাংস্কৃতিক সংকট থেকে তৈরি হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, 2 বড় নেত্রী যে কথা বলতেন না, এটা সাংস্কৃতিক প্রবলেম। এই সাংস্কৃতিক প্রবলেমটা নানা
রাজনৈতিক সংকটের জন্ম দিছে। সুতরাং আমাদের বেসিক জায়গাটা হচ্ছে সাংস্কৃতিক, ওই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। এবং একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব ছাড়া আপনি রাজনীতি ঠিক করতে পারবেন না। অ্যাবসার্ড ব্যাপার, এই যে টকশো করতে এগুলো মিনিংলেস। কতগুলি শ্যালো অগভীর কতগুলি প্রশ্ন করতেছেন এবং আমরা উত্তর দিচ্ছি, হয়তো কিছুক্ষণ পরে একটা খাম পাবো। হ্যাঁ, নাথিং মোর নাথিং লেস। হ্যাঁ, এটার অতিরিক্ত কিছু না, অতিরিক্ত কমও না। এগুলি বাদ দিয়ে আসেন মৌলিক জায়গাগুলিতে হাত দেই। মৌলিক কোথায় রিয়েলি এই সোসাইটিতে ধ্বংস হয়ে গেছে, কোথায় ক্ষতপ্রাপ্ত হয়েছে, এই জায়গাগুলি আমরা চিহ্নিত করে একটা কালচারাল মুভমেন্টে আমরা যাই। তা না হলে এগুলি এই জুলাই সনদ বলেন, এই সংস্কার বলেন, কিছুই লাভ নাই। জি, ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরও অনেক কিছু জানা ছিল। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্ত। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।